দুপুরের তপ্ত সূর্য যখন আকাশের বুক চিরে আগুন ঝরাচ্ছে তখন মহাভারত ইঞ্জিনিয়ারিং স্টেশনের সেই বিশাল প্রাঙ্গণে এক থমথমে নিস্তব্ধতা বিরাজ করছিল। চারদিকে উপস্থিত শত শত মানুষের বুকের ধুকপুকানি স্পষ্ট শোনা যাচ্ছিল। সুসজ্জিত মঞ্চে আসীন ছিলেন প্রভাবশালী মন্ত্রী মহোদয়, আন্তর্জাতিক বিনিয়োগকারী আর শহরের নামি দামি সব ব্যক্তিত্ব। কিন্তু সবার উৎসুক দৃষ্টি নিবদ্ধ ছিল সামনে রাখা সেই অতিকায় কৃষ্ণবর্ণের দানবীয় ইঞ্জিনের ওপর। এটি কেবল কোনো যান্ত্রিক কাঠামো ছিল না, বরং এটি ছিল দেশের গর্ব। প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বজ্র সুপার টার্বো জেনারেটর। দীর্ঘ ৫ বছরের কঠোর পরিশ্রম আর ৫০০ কোটি টাকার বিপুল বিনিয়োগের ফসল ছিল এই যন্ত্র। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধনের মাহেন্দ্রক্ষণ। কিন্তু দুর্ভাগ্যবশত গত ১৫ মিনিট ধরে সেই দানবীয় ইঞ্জিনটি প্রাণ পাওয়ার কোনো লক্ষণই দেখাচ্ছিল না। প্রজেক্টের প্রধান বাস্তুকার অক্ষয় মেহতা তখন ঘামছিলেন। তার অতি মূল্যবান দামি স্যুটটি ঘামে ভিজে জবজবে হয়ে গিয়েছিল। তিনি নিজের ল্যাপটপ আর আধুনিক ট্যাবলেটে বারবার যান্ত্রিক নির্দেশ দিচ্ছিলেন, কিন্তু স্ক্রিনের পর্দায় কেবল লাল রঙের এরার সংকেত জ্বলে উঠছিল। অক্ষয় নিজের দলের ওপর প্রচণ্ড চিৎকার করে উঠলেন, তোমরা কি পাগল হয়ে গেছ? যদি আগামী ২ মিনিটের মধ্যে এই যন্ত্র চালু না হয় তবে আমাদের এই সংস্থার সম্মান মাটির সাথে মিশে যাবে। তৎক্ষণাৎ পরীক্ষা করো, সমস্যা কি জ্বালানি সরবরাহে নাকি বৈদ্যুতিক সংযোগে। তার দলের কনিষ্ঠ ইঞ্জিনিয়াররা তীব্র আতঙ্কে চারদিকে ছোটাছুটি করছিলেন, কিন্তু সেই বিশাল যন্ত্রটি যেন পাথরের মতো নিশ্চল হয়েছিল। সেই চরম উত্তেজনার মুহূর্তে কেউই লক্ষ্য করেনি যে নিরাপত্তা বেষ্টনীর একটি আলগা তারের ফাঁক দিয়ে ১২ বছরের একটি কিশোর ভেতরে প্রবেশ করেছে। তার নাম ছিল কানাই। পরনে ছিল জরাজীর্ণ ছিন্ন বস্ত্র, যাতে গ্রিজ আর পোড়া মোবিলের কালো দাগ লেগেছিল, আর কাঁধে ঝুলছিল একটি মলিন বস্তা যা ভাঙাচোরা লোহালোক করে ভর্তি ছিল। কানাই মূলত আবর্জনা কোড়ানি ছিল, কিন্তু তার চোখে আবর্জনার খোঁজ নয়, বরং যন্ত্রপাতির প্রতি এক অদম্য আকুলতা ছিল। কানাই ধীরে ধীরে সেই দানবীয় ইঞ্জিনের সান্নিধ্যে এগিয়ে গেল। তার কাছে নামিদামি বিশ্ববিদ্যালয়ের বড় ডিগ্রি বা জটিল কোডিংয়ের জ্ঞান ছিল না, কিন্তু সে যন্ত্রের হৃদস্পন্দন অনুভব করার ক্ষমতা রাখত। সে নিজের ২ চোখ বন্ধ করল এবং সেই অতি সূক্ষ্ম শোঁ শোঁ শব্দটা শোনার চেষ্টা করল, যা ইঞ্জিনের পশ্চাৎভাগ থেকে আসছিল। সেই আওয়াজটি এতটাই মৃদু ছিল যে বাকিদের শোরগোল আর উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারদের চিৎকারের চোটে কেউই তা শুনতে পাচ্ছিল না, কেবল কানাই ছাড়া। সে নিজের বস্তাটি একপাশে সরিয়ে রাখল এবং ইঞ্জিনের সেই নির্দিষ্ট অংশের দিকে অগ্রসর হল যেখান থেকে অদ্ভুত আওয়াজটি আসছিল। সেখানে একটি অতি ক্ষুদ্র ভাল্ব অনবরত কম্পিত হচ্ছিল। কানাই তার পকেট থেকে একটি জংধরা পুরনো রেঞ্জ বের করে আনল। তার হাত যেমনই সেই কম্পমান ভাল্বের দিকে এগিয়েছে, অমনি পেছন থেকে এক বজ্রকঠিন কণ্ঠস্বর ভেসে এলো, ওরে আপদ, ওখানে কি করছিস? এটি অক্ষয় মেহতার গর্জন ছিল। তিনি দ্রুতপদে এগিয়ে এসে কানাইকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। কানাই ভারসাম্য হারিয়ে নিজের ভাঙাচোরা বস্তার উপর আছড়ে পড়ল। অক্ষয়ের দৃষ্টিতে তখন প্রবল আক্রোশ আর ঘৃণা ঝরছিল। তিনি কানাইয়ের সেই কালি ঝুলি মাখা হাত আর অপরিচ্ছন্ন পোশাকের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, তোর কি কোনো ধারণা আছে এটা কি? এটি ৫০০ কোটি টাকার একটি ইঞ্জিন, কোনো খেলার পুতুল নয়। খবরদার যদি ওটা স্পর্শ করিস তবে তোর পুরো ১৪ গোষ্ঠীর উপার্জনেও এর একটা ক্ষুদ্র নাটবল্টু কেনা সম্ভব হবে না। উপস্থিত দর্শকদের মধ্যে কয়েকজন উপহাস করে হেসে উঠল। নিরাপত্তারক্ষীরা কানাইকে ধরার জন্য হন্যে হয়ে ছুটে এলো, কিন্তু কানাই বিন্দুমাত্র ভীত হল না। সে নিজের শরীরের ধুলো ঝেড়ে উঠে দাঁড়াল এবং অত্যন্ত সরল মনে বলল, বাবুমশাই, ওই কলটা শ্বাস নিতে পারছে না, ওর গলায় দম আটকে গিয়েছে। যদি ওই নাটটা টাইট না করা হয় তবে ওটা কখনোই চালু হবে না। অক্ষয়ের মুখমণ্ডল রাগে আর অপমানে আরক্তিম হয়ে উঠল। মূর্খ গেও ছিলে, তুই এখন আমাকে শেখাবি? আমি লন্ডনের নামী কলেজ থেকে পড়াশোনা করে এসেছি, বের করে দাও ওকে এখান থেকে। ঠিক তখনই এক অভাবনীয় ঘটনা ঘটে গেল। নিরাপত্তারক্ষীরা কানাইকে পাকড়াও করার আগেই সে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় এক লাফ দিল। অক্ষয় তাকে পুনরায় বাধা দেওয়ার আগেই কানাই তার জংধরা রেঞ্জটি সেই আলগা নাটটির উপর বসালো এবং সমস্ত শক্তি প্রয়োগ করে আধ ইঞ্চি ঘুরিয়ে দিল। এক মুহূর্তের জন্য সেখানে কবরের স্তব্ধতা নেমে এলো। অক্ষয় তাকে প্রহার করার জন্য হাত তুলতেই যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করেই মাটির তলায় এক প্রচণ্ড কম্পন অনুভূত হল। সেই সুবিশাল ইঞ্জিনটি যেন এক ক্ষুধার্ত সিংহের মতো গর্জে উঠল। তার রোটরগুলো তীব্র গতিতে ঘুরতে শুরু করল এবং মিটারের কাঁটাটি মুহূর্তের মধ্যে শূন্য থেকে সর্বোচ্চ সীমায় পৌঁছে গেল। ইঞ্জিনটি পূর্ণ শক্তিতে চালু হয়ে গিয়েছিল।
ইঞ্জিনের সেই আকাশবেধী গর্জনের সাথে সাথেই উপস্থিত জনতা উল্লাসে হাততালি দিতে শুরু করল। মন্ত্রী মহোদয় আর বিদেশি অতিথিদের মুখমণ্ডলে প্রসন্নতার হাসি ফুটে উঠল। কিছুক্ষণ আগে বাতাসে যে অসহ্য উত্তেজনা বিরাজ করছিল, ইঞ্জিনটি সচল হওয়ার সাথে সাথেই তা কর্পূরের মতো উবে গেল। অক্ষয় মেহতা, যিনি এক মুহূর্ত আগে লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিলেন, তিনি নিমেষেই গিরগিটির মতো নিজের রূপ পাল্টে ফেললেন। তিনি তৎক্ষণাৎ নিজের কোটের বোতামগুলো ঠিকঠাক করে নিলেন। মুখে এক কৃত্রিম বিজয়ের হাসি মেখে জনতার দিকে হাত নাড়লেন, যেন এই অলৌকিক কাণ্ডটি তাঁরই মেধার পরিচয়। তিনি দ্রুত মাইক হাতে নিয়ে গম্ভীর স্বরে ঘোষণা করলেন, সুধীমণ্ডলী, অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। এটি একটি অত্যন্ত জটিল প্রযুক্তিগত সংকট ছিল, যাকে ন্যানো প্রেশার ভেরিয়েশন বলা হয়। সাধারণ মানুষের পক্ষে এটি বোঝা অসম্ভব, কিন্তু আমার অভিজ্ঞতা আর আমার দক্ষ দল কয়েক সেকেন্ডেই তা আয়ত্তে এনে ফেলেছে। ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের এই শ্রেষ্ঠ নিদর্শন এখন আপনাদের সেবায় প্রস্তুত। উপস্থিত জনতা পুনরায় করতালিতে মেতে উঠল। সেই বিপুল করতালির ধ্বনির মাঝে কেউ একবারের জন্য সেই কিশোর কানাইয়ের দিকে ফিরে তাকালো না, যাকে দুজন পেশিবহুল রক্ষী তখন পেছন থেকে জাপটে ধরে হিচড়ে বের করে নিয়ে যাচ্ছিল। কানাইয়ের চোখ তখনও সেই সচল ইঞ্জিনের গতির দিকেই স্থির ছিল। তার না তো কোনো প্রশংসা চাইছিল, আর না তো কোনো পুরস্কারের লোভ। তার দুচোখে এক অবর্ণনীয় প্রশান্তি ছিল, যেমন একজন সফল চিকিৎসক নিজের সংকটাপন্ন রোগীকে সুস্থ হতে দেখে অনুভব করেন। তার কেবল এইটুকু ভেবেই আনন্দ হচ্ছিল যে ওই যন্ত্রটি এখন আর যন্ত্রণায় নেই। রক্ষীরা তাকে মূল গেটের বাইরে সহজরে ধাক্কা দিয়ে ফেলে দিল। দূর হ ভিক্ষারি কোথাকার, তোর দুঃসাহস কি করে হলো ভেতরে ঢুকার? যদি সাহেব পুলিশ ডাকতেন তবে পুরো জীবন জেলেই পচতে হতো। একজন গার্ড তার পিঠে সহজরে একটি কিল বসালো। কানাই ভারসাম্য হারিয়ে পড়ে গেল এবং তার হাতের বস্তাটি ছুটে গেল। তাতে জমা করা সামান্য লোহালকড়া, প্লাস্টিকের বোতল আর পুরনো তার ধুলোয় ছড়িয়ে পড়ল। সে যখন নুয়ে পড়ে নিজের জিনিসগুলো কুড়োতে যাচ্ছিল, ঠিক তখনই এক গভীর আর গমগমে কণ্ঠস্বর বেজে উঠল, একদম থামো। এই আওয়াজটি এতটাই হুকুমদারি ছিল যে নিরাপত্তারক্ষীরা সেখানেই স্থবির হয়ে দাঁড়িয়ে পড়ল। মঞ্চের ওপরে অক্ষয়ের মুখের কৃত্রিম হাসি এক লহনায় মিলিয়ে গেল। ভিআইপি আসন ছেড়ে এক প্রবীণ ব্যক্তিত্ব ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিলেন। পরনে সাদা ধুতি পাঞ্জাবি, চোখে মোটা কাঁচের চশমা আর হাতে একটি সাধারণ লাঠি। ইনি ছিলেন মহাভারত ইঞ্জিনিয়ারিংয়ের সর্বেসর্বা মালিক শেঠ রামপ্রসাদ। তিনি কথা খুব কম বলতেন, কিন্তু যখন কথা বলতেন পুরো শহর তা মন দিয়ে শুনত। শেঠজি অক্ষয়ের কাছে না গিয়ে সরাসরি সেই হকার ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি হাতের ইশারায় রক্ষীদের দূরে সরে যেতে নির্দেশ দিলেন। অক্ষয় আতঙ্কিত হয়ে দৌড়ে দাঁড় কাছে এলেন। স্যার, আপনি কেন কষ্ট করছেন? এটি তো কেবল এক উদ্দেশ্যহীন ভবঘুরে ছেলে। চুরি করার মলবে ভেতরে ঢুকেছিল এবং ইঞ্জিনের সাথে ফালতু কারসাজি করছিল। আমি সিকিউরিটিকে বলে দিয়েছি একে এক্ষুনি শ্রীঘরে পাঠানো হবে। রামপ্রসাদ অক্ষয়ের কথা এমনভাবে উপেক্ষা করলেন যেন সেখানে কেউ কোনো শব্দই উচ্চারণ করেনি। তিনি নিজের লাঠি দিয়ে কানাইয়ের ছড়িয়ে থাকা আবর্জনার বস্তার দিকে ইঙ্গিত করলেন এবং তারপর অক্ষয়ের চোখের ওপর চোখ রেখে বললেন, চোর নিজেকে বাঁচানোর জন্য পালায় অক্ষয়, মেশিন ঠিক করার জন্য একাগ্র হয়ে বসে থাকে না। আর একজন প্রধান বাস্তুকার হয়ে মিথ্যে বলা তোমাকে মানায় না। আমি নিজের চোখে দেখেছি যে ইঞ্জিনটি আসলে কে সচল করেছে। অক্ষয়ের পায়ের তলার মাটি যেন সরে গেল এবং তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। স্যার, আসলে ওটা তো নেহাতি কাকতালীয় ছিল। শেঠজি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং কানাইয়ের সামনে সেই ধুলোবালি মাখা সাধারণ ছেলেটির সামনে হাঁটু গেড়ে নিচু হয়ে বসলেন। এই দৃশ্য দেখে পুরো স্টাফ বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। কোটি কোটি টাকার মালিক এক ময়লা কুড়ানি ছেলের সামনে নত জানো? রামপ্রসাদ অত্যন্ত কোমল কণ্ঠে প্রশ্ন করলেন, খোকা, তুমি জানলে কি করে যে ওই নির্দিষ্ট নাটটিই আলগা ছিল? ওখানে তো আমাদের উন্নত কম্পিউটারগুলোও দিশেহারা হয়ে গিয়েছিল। তুমি তো কোনো পাঠশালায় গেছো বলে মনে হয় না। কানাই নিজের মলিন কামিজের হাত দিয়ে নাক মুছল এবং পরম সরলতায় উত্তর দিল, বাবুমশাই, আমি পড়তে জানি না, কিন্তু যখন আমার মা উনুনে ফুঁ দেয় আর কাঠ যদি ভিজে থাকে তবে আগুন জ্বলে না, বরং গোঁ গোঁ করে ধোঁয়া বের হয়। এই মস্ত বড় ইঞ্জিনটাও ঠিক তেমনই করছিল। বাতাস ভেতরে তো যাচ্ছিল, কিন্তু বেরোনোর রাস্তা পাচ্ছিল না। ওটা থরথর করে কাঁপছিল, যেন ওর দম আটকে আসছে। আমি শুধু ওর গলার নলিটা আলগা করে দিয়েছি, যাতে ও প্রাণ ভরে শ্বাস নিতে পারে। শেঠ রামপ্রসাদের ওষ্ঠাধরে এক মৃদু হাসির রেখা ফুটে উঠল। তিনি কানাইয়ের সেই কালিঝুলি মাখা কাঁধে স্নেহের হাত রাখলেন এবং দাঁড়িয়ে অক্ষয়ের দিকে তীব্র দৃষ্টিতে তাকালেন। তার চোখে এখন আর কোমলতা নেই, বরং অগ্নস্ফুলিঙ্গ খেলছিল।
শুনতে পেলে অক্ষয়? শেঠজির কণ্ঠস্বর শান্ত হলেও তাতে এক অটল দৃঢ়তা ছিল। তুমি ইঞ্জিনিয়ারিংয়ের ভারী ভারী কিতাব পড়েছ ঠিকই, কিন্তু এই শিশুটি অভিজ্ঞতার পাঠ গ্রহণ করেছে। তুমি যন্ত্রকে কেবল লোহালক্করের একটি খাঁচা মনে করেছ, আর তাকে একটি সজীব প্রাণীর মতো হৃদয়ে অনুভব করেছে। এটাই হলো একজন প্রকৃত কারিগর আর একজন ডিগ্রিধারী কর্মীর মধ্যে তফাৎ। অক্ষয়ের মুখমণ্ডল অপমানে কানি হয়ে গেল। সংবাদ মাধ্যমের ক্যামেরাগুলো এখন তার পরিবর্তে সেই ছেঁড়া পোশাক পরিহিত ছেলেটির ওপর নিবদ্ধ ছিল। এই অপমান তার সহ্য শক্তির বাইরে চলে গিয়েছিল। তিনি দাঁত কিরমির করে বলে উঠলেন, স্যার, আপনি আবেগ দিয়ে বিচার করছেন। এটি নিছক এক তুকা মাত্র, এক মূর্খ আবর্জনা কুড়নি, যাকে না ফিজিক্সের নিয়ম জানা আছে আর না মেকানিক্সের জ্ঞান। সে আমার টিমের অংশ হতেই পারে না। এটি মহাভারত ইঞ্জিনিয়ারিং, কোনো দাতব্য প্রতিষ্ঠান নয়। শেঠজি অক্ষয়কে শান্ত হবার ইশারা করলেন এবং নিজের পকেট থেকে একটি সুবর্ণ মুদ্রা বের করে কানাইয়ের হাতের তালুতে রাখলেন। তারপর তিনি উচ্চস্বরে ঘোষণা করলেন, আজ থেকে এই কানাই এই প্ল্যান্টের বিশেষ শিক্ষানবিশ হিসাবে বিযুক্ত হল। এর শিক্ষা, বাসস্থান এবং অন্য সংস্থানের যাবতীয় ব্যয়ভার আমাদের সংস্থা বহন করবে। সমবেত জনতা হতবাক হয়ে গেল। এক নগণ্য ময়লা কুড়ানি এখন দেশের ১ নম্বর পাওয়ার প্ল্যান্টের কর্মী হতে যাচ্ছে। কিন্তু কানাই আনন্দিত হওয়ার বদলে বিচলিত হয়ে পড়ল। সে সেই সোনার মোহরটি বিনীতভাবে শেঠজির দিকে ফেরত বাড়িয়ে দিল এবং নিজের সেই জরাজীর্ণ বস্তাটি শক্ত করে আঁকড়ে ধরল। তার গলার স্বর কাঁপছিল, না না মালিক, আমায় ক্ষমা করুন, আমার এমন বড় চাকরির প্রয়োজন নেই। শেঠজি বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, কেন বাবা? এখানে তুমি সুন্দর ঘর পাবে, উত্তম আহার পাবে আর সম্মান পাবে। তুমি কেন প্রত্যাখ্যান করছ? কানাইয়ের দুচোখ জলে ভরে এলো। সে খুব নিচু স্বরে বলল, বাবুমশাই, আমি যদি এখানে কাজ করি তবে আমার মায়ের কি গতি হবে? তিনি বড় রুগ্ন, শয্যে ফেরে উঠতে পারেন না। প্রতিদিন সন্ধ্যায় আমি এই সব লোহালক্কর বেচে যে ১০০-১৫০ টাকা পাই, তা দিয়েই ওর ওষুধ আর আমাদের দুবেলার অন্নের সংস্থান হয়। আমি যদি এখানে থেকে যাই তবে আজ রাতে আমার মা অনাহারে ঘুমোবেন। আমাকে দয়া করে যেতে দিন। আমাকে এখনও অনেক প্লাস্টিকের বোতল কুড়োতে হবে। এই কথা শুনে সেখানে উপস্থিত অনেকেরই হৃদয় আর্দ্র হয়ে গেল। যেখানে কোটি কোটি টাকার আস্ফালন চলছিল, সেখানে একটি শিশুর চিন্তা কেবল তার মায়ের দুমুঠো অন্নের জন্য। অক্ষয় নাক সিটকে টিকপুনি কাটলেন। দেখলেন স্যার, ওর চিন্তাধারা ওই নোংরা নর্দমাতেই পড়ে আছে। এ কখনোই বড় কিছু হতে পারবে না। তখনই শেঠ রামপ্রসাদ কানাইয়ের মাথায় হাত বুলিয়ে পরম মমতায় বললেন, কানাই, আজ থেকে তোমার মায়ের পথ্য আর আহারের পূর্ণ দায়িত্ব আমার। আমি শপথ করে বলছি, আজ রাতে তোমার মা অভুক্ত থাকবেন না। কিন্তু বিনিময়ে তোমাকে আমাকে একটি প্রতিশ্রুতি দিতে হবে। তুমি তোমার এই সহজাত প্রতিভা আর দক্ষতাকে কোনো মতেই মরতে দেবে না। তুমি পড়বে, শিখবে এবং একদিন এই পৃথিবীর শ্রেষ্ঠ বাস্তুকার হবে। তোমার কি এই শর্ত মঞ্জুর? কানাই শেঠজির চোখের দিকে তাকালো। সেখানে দয়া নয়, বরং গভীর আস্থা খুঁজে পেল। সে ধীরস্থিরভাবে সম্মতির মাথা নাড়াল। অক্ষয় মেহতা দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন এবং তার মুঠি সংকুচিত হয়ে আসছিল। তার মনে হচ্ছিল এক নোংরা নগণ্য পতঙ্গ তার সাজানো সাম্রাজ্যে হানা দিয়েছে। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, বুড়োটা ভীমরতিতে ধরেছে, কিন্তু আমি এই ভিখারিটাকে বড় ইঞ্জিনিয়ার তো দূর, চপরাশিও হতে দেব না। একে আমি এমন চক্রান্তে ফেলব যে পুনরায় সেই আস্তাকুড়েই গিয়ে পড়বে যেখান থেকে এসেছে। কানাইকে সংস্থার আবাসনে নিয়ে যাওয়া হলো, কিন্তু সে জানত না যে কলকবজা মেরামত করা যত সহজ, মানুষের অন্তরের বিষাক্ত ঘৃণা সামালনো তার চেয়ে শতগুণ কঠিন। তার জীবনের প্রকৃত অগ্নিপরীক্ষা এখন থেকেই শুরু হতে চলেছিল। ৬টি মাস অতিবাহিত হয়ে গিয়েছিল। কানাইয়ের বাইরের জীবন হয়তো বদলে গিয়েছিল, কিন্তু তার সংগ্রাম কমার বদলে বেড়ে গিয়েছিল বহুগুণ। ছেঁড়া মলিন চটের বদলে এখন তার দেহে ছিল সংস্থার নীল বর্ণের ইউনিফর্ম, আর লোহালক্করের বস্তার পরিবর্তে পিঠে বইয়ের ভারী বোঝা। কিন্তু মহাভারত ইঞ্জিনিয়ারিংয়ের এই ঝকঝকে দুনিয়া কানাইয়ের কাছে এক শ্বাসরুদ্ধকর বন্দিশালার মতো মনে হচ্ছিল। তার প্রধান অন্তরায় মেশিনপত্র ছিল না, ছিল ভাষা। কানাই যন্ত্রের ভাষা বুঝলেও পাঠ্য বইয়ের ইংরেজি শব্দগুলো তার মাথার উপর দিয়ে চলে যেত। শ্রেণীকক্ষে যখন প্রফেসরেরা জটিল নকশা আঁকতেন আর ইংরেজিতে বক্তৃতা দিতেন, কানাই তখন নির্বাক হয়ে শূন্যের দিকে তাকিয়ে থাকত। বাকি সহপাঠীরা, যারা বড় বড় ইংরেজি মাধ্যম স্কুল থেকে এসেছিল, তারা তাকে অশিক্ষিত মেকানিক বলে টিটকিরি কাটত। অক্ষয় মেহতা কানাইয়ের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিলেন। তিনি সুপরিকল্পিতভাবে কানাইকে সবার সামনে ইংরেজিতে প্রশ্ন করতেন এবং কানাই যখন আমতা আমতা করে নিরুত্তর থাকত, তখন পুরো ঘর হাসির রোলে ফেটে পড়ত। অক্ষয় প্রায়ই বলতেন,
আস্তাকুর থেকে হিরে কখনো পাওয়া যায় না, কেবল দুর্গন্ধই মেলে। কানাই মুখ বুজে সব অপমান সয়ে নিত, কারণ তার চোখের সামনে ভেসে উঠত শেঠজি দেওয়া কথা আর তার অসুস্থ মায়ের মুখ। একদিন অক্ষয় কানাইকে চিরতরে উৎখাত করার এক সূক্ষ্ম ফন্দি আঁটলেন। কারখানার একটি অতি মূল্যবান ইলেকট্রনিক কন্ট্রোল প্যানেল, যা সুদূর জার্মানি থেকে আমদানি করা হয়েছিল, সেটি শর্ট সার্কিটের ফলে মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল। সংস্থার বাঘা বাঘা ইঞ্জিনিয়াররা হাল ছেড়ে দিয়েছিল। সেটি পুনরায় বিদেশ থেকে আনিয়ে চালু করতে কয়েক মাস সময় লাগত এবং কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি অবধারিত ছিল। অক্ষয় কানাইকে সবার সামনে খাবার ঘরে ডেকে নিলেন এবং সেই ভস্মীভূত কালো হয়ে যাওয়া সার্কিট বোর্ডটি তার সামনে তড়াম করে ফেললেন। কি হে মিস্টার মহাজ্ঞানী, অক্ষয় বিদ্রুপে সুরে বললেন, তুমি তো পড়ালেখা ছাড়াই সব সারিয়ে দাও শুনেছি। এই নাও চ্যালেঞ্জ, যদি কাল সকালের মধ্যে তুমি এটাকে প্রাণ দিতে পারো, তবে আমি মেনে নেব তুমি ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্য, আর যদি ব্যর্থ হও তবে নিজের এই সামান্য ঝোলা নিয়ে চিরকালের জন্য এখান থেকে বিদায় হবে। রাজি তো? সেখানে উপস্থিত সকলেই জানতেন এই কাজ এক প্রকার অসম্ভব, কারণ ওই যন্ত্রটি আক্ষরিক অর্থেই ভস্মীভূত হয়েছিল। কিন্তু কানাই সেই পোড়া বোর্ডটি হাতে নিল, সেটি একবার শুকে দেখল এবং শান্ত গলায় বলল, শর্ত মঞ্জুর সাহেব। অক্ষয় এক পৈশাচিক হাসি হেসে বিদায় নিলেন, কারণ তিনি নিশ্চিত ছিলেন কাল সকালেই কানাইয়ের চিরবিদায় ঘটবে। রাত্রি তখন অনেক গভীর। হোস্টেলের নির্জন ঘরে কানাই একা বসেছিল। তার কাছে না তো জার্মানির অত্যাধুনিক যন্ত্রাংশ ছিল, আর না কোনো সূক্ষ্ম যন্ত্রপাতি। সে তার সেই পুরনো লোহা লক্করের ঝোলাটি বের করল, যাকে সে পরম মমতায় এতদিন লুকিয়ে রেখেছিল। তাতে ছিল পুরনো ভাঙা রেডিও ট্রানজিস্টার, বাতিল খেলনার মোটর আর কিছু তামার তার। কানাই জানত পুঁথিগত বিদ্যায় সে একে সারিয়ে তুলতে পারবে না, তাকে নিজের মজ্জাগত অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। সারা রাত তার টেবিলের ওপর সোল্ডারিং আয়রনের কুণ্ডলি পাকানো ধোঁয়া উড়তে থাকল। তার চোখে তিল মাত্র ঘুম ছিল না, ছিল কেবল অদম্য জেদ। সে পুড়ে যাওয়া বিদ্যুৎ পথগুলোকে তামার তার দিয়ে সূক্ষ্মভাবে জুড়ে দিল এবং দামি বিদেশি পার্টসের জায়গায় বাতিল রেডিওর ক্যাপাসিটার লাগিয়ে দিল। সেই সার্কিট বোর্ডটি এখন কোনো উন্নত প্রযুক্তির নিদর্শন নয়, বরং তারের এক অগোছালো জটলার মতো দেখতে লাগছিল। ভোর হতেই অক্ষয় মেহতা তার অনুচরদের নিয়ে ল্যাবে উপস্থিত হলেন। তিনি দেখলেন কানাই টেবিলের উপর মাথা দিয়ে অঘরে ঘুমোচ্ছে, আর সামনে সেই জগা খিচুড়ি পাকানো বোর্ডটি রাখা আছে। অক্ষয় জোরে হাততালি দিয়ে উঠলেন, ওঠো কানাই, তোমার যাওয়ার সময় হয়েছে। আমি আগেই বলেছিলাম এটা রকেট সায়েন্স, আবর্জনা ঘাটা নয়। কানাই ধর্মর করে জেগে উঠল, তার দুচোখ তখন লাল হয়ে আছে। সে বাক্য ব্যয় না করে সেই অদ্ভুত দেখতে বোর্ডটি মূল যন্ত্রের সাথে সংযুক্ত করে দিল। অক্ষয় উপহাস করে বললেন, এটা কি বানিয়েছ, পাখির বাসা নাকি? ওটা পুরো ল্যাব উড়িয়ে দেবে। তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এগোতেই কানাই পাওয়ার বাটনটি টিপে দিল। সুইচ টেপা মাত্রই ল্যাবের ভেতর যেন এক পলকের জন্য সময় থমকে গেল। অক্ষয়ের মুখে এক ঘৃণ্য হাসি ছিল। তিনি অপেক্ষা করছিলেন এক ভয়াবহ বিস্ফোরণের, কিন্তু পরক্ষণেই বিপ বিপ আওয়াজে ল্যাব কেঁপে উঠল এবং প্যানেলের লাল আলোগুলো অলৌকিকভাবে সবুজ হয়ে গেল। কম্পিউটারের স্ক্রিনে ডেটা দ্রুতগতিতে ছুটতে শুরু করল। যে মৃতপ্রায় যন্ত্রটিকে জার্মানির বিশেষজ্ঞরা অনলাইন সংযোগ দিয়েও ঠিক করতে পারেননি, তা কানাইয়ের ফেলে দেওয়া তার আর বাতিল যন্ত্রাংশের ছোঁয়ায় পুনর্জীবিত হয়ে উঠল। অক্ষয় একরকম ছোঁ মেরে মনিটরটি দেখলেন। ভোল্টেজ একদম স্থির, তাপমাত্রা স্বাভাবিক। মেশিনটি আগের চেয়েও অনেক মসৃণভাবে সচল হয়েছে। সেখানে উপস্থিত কনিষ্ঠ ইঞ্জিনিয়াররা হা করে তাকিয়ে রইলেন। অক্ষয় নিজের দৃষ্টিশক্তিকেও বিশ্বাস করতে পারছিলেন না। তিনি চিৎকার করে বললেন, এটা অসম্ভব, এই রিডিং নিশ্চিত ভুল। তুমি সেন্সরগুলোর সাথে কোনো কারসাজি করেছ। কানাই অবিচল থেকে উত্তর দিল, সাহেব, বিদ্যুৎ কোনো বিজাতীয় ভাষা বোঝে না, আর সে আড়ম্বরও দেখে না। তার কেবল সুগম পথের প্রয়োজন হয়। আপনি যে পথ তৈরি করেছিলেন তা বড়ই ভঙ্গুর ছিল, আর আমি যে পথ গড়েছি তা খাঁটি তামার, আর তামা কখনো বেইগানি করে না। অক্ষয়ের আর কিছু বলার মতো ভাষা রইল না। তার এই শোচনীয় পরাজয় তাও এক অশিক্ষিত বালকের হাতে তার পাণ্ডিত্যের দম্ভে এক জোরালো চপেটাঘাতের মতো লাগল। তিনি বিষাক্ত চোখে কানাইয়ের দিকে তাকিয়ে পা আছড়ে ল্যাব থেকে বেরিয়ে গেলেন। কিন্তু তার চোখের সেই হিংস্রতা বলছিল যে এই লড়াইয়ের জবনিকা এখানেই ঘটেনি। সেই রাতে অক্ষয় নিজের কেবিনে একাকী মদ্যপান করছিলেন। তার মস্তিষ্ক তখন এক ক্রুদ্ধ কালসর্পের মতো ফণা তুলেছিল। তিনি বুঝে গিয়েছিলেন যে প্রযুক্তিগত দ্বৈরথে কানাইকে হারানো দুষ্কর, কারণ এই ছেলেটির কাছে বইয়ের জ্ঞান না থাকলেও এক জন্মগত প্রতিভা আছে।
লোহাকে লোহা দিয়ে কাটা যায় না। অক্ষয় বিড়বিড় করে নিজেকে বললেন, একে বিনাশ করার জন্য মরিচার প্রয়োজন, আর কানাইয়ের জীবনের সেই মরিচা হল তার ইংরেজি না জানা। পরবর্তী সপ্তাহে কারখানায় বার্ষিক নিরাপত্তা নিরীক্ষণ বা সেফটি অডিট হওয়ার কথা ছিল। সংস্থার সম্মানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন। অক্ষয় এক নৃশংস পরিকল্পনা ফাঁদলেন। তিনি পরের দিন কানাইকে নিজের দপ্তরে ডেকে পাঠালেন। এইবার অক্ষয়ের মুখে রাগের লেশ মাত্র ছিল না, বরং ছিল এক মায়াবী কিন্তু হলাহলপূর্ণ হাসি। কানাই অক্ষয় যেন পরম হিতাকাঙ্ক্ষীর মতো বললেন, তুমি অভাবনীয় কাজ করেছ। আমি শেঠজিকে তোমার ভূয়সী প্রশংসা জানিয়েছি। আমার মনে হয় তোমাকে বুঝতে আমারই ভুল হয়েছিল। কানাই তার স্বভাবজাত সরলতায় অক্ষয়ের এই ছদ্মরূপ ধরতে পারল না। সে বিনম্র চিত্তে হাত জোড় করে বলল, অশেষ ধন্যবাদ সাহেব। অক্ষয় টেবিল থেকে একটি ফাইল তুলে কানাইয়ের হাতে দিলেন। শোনো কানাই, এখন তুমি কেবল একজন শিক্ষানবিশ নও, তুমি আমাদের টিমের সদস্য। আগামীকাল অডিট আছে এবং আমাদের সেক্টর 4-এর কুলিং চেম্বারটি পরিষ্কার করা দরকার। ওখানে একটি বৃহৎ লাল রঙের ভাল্ব আছে, সেটি খুলে ভেতরের চাপ প্রশমিত করতে হয়। অন্য ইঞ্জিনিয়াররা খুব ব্যস্ত। তুমি কি একাই গুরুদায়িত্ব পালন করবে? কানাই নিজের কদর বাড়াতে পেরে অত্যন্ত আনন্দিত হল। সে তৎক্ষণাৎ মাথা নেড়ে সায় দিল, অবশ্যই সাহেব, আমি এক্ষুনি যাচ্ছি। অক্ষয় তাকে যাওয়ার ইঙ্গিত দিলেন। কানাই ঘর থেকে বেরোতেই অক্ষয় এক পৈশাচিক অট্ট হাসিতে ফেটে পড়লেন। যাও বাছা যাও, তুমি কলকবজা চালাতে জানো বটে, কিন্তু পড়তে শেখনি। আসলে সেই কুলিং চেম্বারের দরজায় ইংরেজিতে বড় বড় অক্ষরে এক বিধিবদ্ধ সতর্কবাণী লেখা ছিল, ডেঞ্জার, ডু নট ওপেন ভালভ উইদাউট শাটিং ডাউন পাওয়ার, ফেটাল স্টিম রিলিজ, অর্থাৎ বিপদ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে ভালভ খুলবেন না, প্রাণঘাতী বাষ্প নির্গত হতে পারে। অক্ষয় সুকৌশলে কানাইকে বিদ্যুৎ বন্ধ করার কথা জানাননি। তিনি জানতেন কানাই ওই লেখাটি পাঠ করতে পারবে না, এবং যেমনই সে ভালভটি ঘোরাবে, কয়েকশো ডিগ্রি উত্তপ্ত বাষ্পের তীব্র স্রোত সরাসরি তার মুখমণ্ডল ঝলসে দেবে। এটি দুর্ঘটনা নয়, ছিল এক সুপরিকল্পিত হত্যাকাণ্ডের নীল নকশা। কানাই আনন্দমনে তার পুরনো সরঞ্জামগুলো নিয়ে সেক্টর 4-এর দিকে যাত্রা করল। সে ঘুণক্ষরেও টের পায়নি যে সে নিজের মৃত্যু পরোয়ানায় দস্তখত করতে চলেছে। সে সেই সুবিশাল ট্যাঙ্কের সম্মুখে উপস্থিত হল। সেখানে লাল রঙের সেই বিপ সংকেতের বোর্ডটি ঝোলানো ছিল, যাতে একটি মানুষের খুলি আর হাড়ের চিহ্ন আঁকা ছিল। কানাই থমকে দাঁড়ালো। সেই অশুভ চিহ্নটি দেখে সে কিছুটা কুকড়ে গেল, কিন্তু পরক্ষণেই অক্ষয়ের সেই মিষ্টি কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হল, তুমি আমাদের টিমের সদস্য। তার মনে হল এটি হয়তো কেবল লোক দেখানো কোনো সতর্কতা। সে তার ভারী রেঞ্জটি বের করে সেই লাল ভালভটির ওপর স্থাপন করল। কানাইয়ের হাত তখন সেই মরণ ভালভের ওপর ছিল, এবং সে সেটি ঘোরাতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎই এক অদ্ভুত অনুভূতিতে সে থেমে গেল। দীর্ঘ বছর ধরে যন্ত্রপাতির সাথে ঘর করার অভিজ্ঞতায় তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সতর্ক করে দিল। সে লক্ষ্য করল যে সেই লোহার নলিটি অস্বাভাবিক গরম হয়ে আছে, এবং তার ভেতর থেকে এক আদিম কম্পন উত্থিত হচ্ছে, যেন কোনো ক্রুদ্ধ দানব বুন্দিশালা থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে। কানাই পাইপের গায়ে কান পাতল। তার ভেতরের ফুটন্ত বাষ্পের গর্জন কোনো প্রলয়ঙ্কারী ঝড়ের মতো শোনাল। সে আপন মনেই বিড়বিড় করে উঠল, অক্ষয় সাহেব তো বলেছিলেন এটি খুলে দিতে, কিন্তু এই কলটা যে চিৎকার করে বলছে যে আমাকে মেরো না, আমি তোমাকে জ্বালিয়ে খাক করে দেব। সে পুনরায় সেই সতর্কীকরণ বোর্ডের দিকে তাকাল। সে অক্ষর পড়তে পারত ঠিকই, কিন্তু খুলি আর হাড়ের চিহ্নটি তার অপরিচিত ছিল না। ভাঙাচোড়া মালের গুদামে এই চিহ্নটি সর্বদাই বিষাক্ত বা প্রাণঘাতী বস্তুর উপর অঙ্কিত থাকত। কানাইয়ের সামনে এখন দুটি পথ, অক্ষয় মেহতার নির্দেশ পালন করা অথবা এই যান্ত্রিক সতর্কবার্তাকে সম্মান জানানো। সে এক মুহূর্ত দ্বিধা করল, এবং পরিশেষে নিজের অন্তরাত্মার ডাক শুনল। মানুষ প্রবঞ্চনা করতে পারে, কিন্তু যন্ত্র কোনোদিন মিথ্যে বলে না। সে ভালভ থেকে হাত সরিয়ে নিল। তার পরিবর্তে সে পাইপের পেছন দিয়ে যাওয়া সেই মোটা কালো তারের উপর দৃষ্টি নিবদ্ধ করল। সে বুঝে নিল এটি এই দানবীয় যন্ত্রের প্রাণশক্তি, অর্থাৎ বিদ্যুৎ। সে ক্ষিপ্র গতিতে দেওয়ালের কার্নিশ বেয়ে উঠে মেইন সার্কিট ব্রেকারটি খুঁজে পেল এবং পূর্ণ শক্তিতে তার লিভারটি নিচে নামিয়ে দিল। খটাস! এক বিকট শব্দে সেক্টর 4-এর সমস্ত কলকবজা নীরব হয়ে গেল। সেই উন্মত্ত গর্জনের অবসান ঘটল। এখন কানাই ধীরে সুস্থে সেই লাল ভালভটি ঘোরাল, এবং ফিস করে একটি ক্ষীণ আওয়াজে সমস্ত বিপজ্জনক বাষ্প নিরাপদ উপায়ে বাইরে বেরিয়ে গেল। কোনো বিস্ফোরণ হল না, কারো প্রাণও বিসর্জন দিতে হল না। ঠিক সেই মুহূর্তে প্রবেশদ্বার উন্মুক্ত হল। অক্ষয় মেহতা, শেঠ রামপ্রসাদ এবং বিদেশি অতিথিদের একটি বিশাল দল সেখানে উপস্থিত হলেন। অক্ষয়ের মুখে তখন এক কৃত্রিম কান্নার মুখোশ ছিল। তিনি মনে মনে আশা করেছিলেন যে তিনি কানাইয়ের দগ্ধ মৃতদেহ দেখতে পাবেন, কিন্তু চাক্ষুষ দৃশ্যটি দেখে তার হৃদযন্ত্র যেন বন্ধ হওয়ার জোগাড় হল।
কানাই সম্পূর্ণ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে একটি কাপড় দিয়ে প্রশান্ত মনে সেই ভাল্ভটি পরিষ্কার করছে। অক্ষয় তীব্র আতঙ্কে আর রাগে ফেটে পড়লেন। এ কি কাণ্ড করলে তুমি মূর্খ ছেলে? কেন তুমি মূল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে? তুমি পুরো প্লান্ট অচল করে দিয়েছ। বিদেশি অতিথিদের সামনে আমাদের মাথা হেড় করে দিলে। তিনি ছুটে গিয়ে কানাইকে এক ধাক্কা দিলেন। আমি তোমাকে ভাল্ভ খুলতে বলেছিলাম, পাওয়ার বন্ধ করতে বলিনি। তুমি জানো 1 মিনিট উৎপাদন বন্ধ থাকার লোকসান কত? শেঠ রামপ্রসাদ এবং জার্মান অডিটর মিস্টার মুলারও সেখানে এসে দাঁড়ালেন। মুলার কানাইকে এবং তারপর সেই খোলা ভাল্ভটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেন। কানাই মস্তক অবনত করে বলল, ক্ষমা করবেন মালিক, কিন্তু নলিটি বড় তেতে ছিল। যদি বিদ্যুৎ থাকাকালীন আমি ভাল্ভ খুলতাম তবে ওটি মুহূর্তেই ফেটে যেত। মেশিনটি ব্যথায় কাঁদছিল সাহেব, তাই প্রথমে আমি তার শ্বাস রোধ করেছি যাতে সে স্থির হতে পারে। অক্ষয় চিৎকার করে উঠলেন, সব বাজে কথা স্যার, ওটি মূর্খ, ও কিছুই বোঝে না। স্রেফ ভয়ের চোটেও উৎপাদন বন্ধ করেছে। একে এক্ষুনি লাথি মেরে বের করে দিন। ঠিক তখনই মিস্টার মুলার নিজের হাত তুলে সবাইকে থামিয়ে দিলেন। এক মুহূর্ত। মুলার তার পকেট থেকে একটি লেজার থার্মোমিটার বের করে পাইপের উত্তাপ মাপলেন এবং ভালভের উপরের সেই সতর্কবাণীটি পাঠ করলেন। তার মুখমণ্ডল ক্রোধে রক্তিম হয়ে উঠল। তিনি অক্ষয়ের দিকে ঘুরে দাঁড়ালেন। মিস্টার মেহতা, মুলারের কণ্ঠস্বর তখন ইস্পাতের মতো কঠোর। আপনি কি নিজেকে এই সংস্থার প্রধান বাস্তুকার দাবি করেন? অক্ষয় তুতলামি করে বললেন, জি স্যার। মুলার সেই সতর্ক বার্তার দিকে ইশারা করে বললেন, তবে কি আপনার এই সাধারণ জ্ঞানটুকু নেই যে উচ্চচাপের বাষ্পবাহী ভাল্ভকে বিদ্যুৎ সংযোগ সচল রেখে খোলা একটি আত্মঘাতী সিদ্ধান্ত? যদি এই কিশোরটি আজ উপস্থিত বুদ্ধি দিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন না করত, তবে এখন এখানে একটি নয়, অসংখ্য মানুষের প্রাণহানি ঘটত এবং এই পুরো সেকশনটি ধ্বংসস্তূপে পরিণত হতো। পুরো কক্ষে তখন পিনপতন নিস্তব্ধতা। শেঠ রামপ্রসাদের দৃষ্টি তখন জ্বলন্ত অঙ্গারের মতো হয়ে উঠল। তিনি অক্ষয়ের দিকে তাকালেন, যিনি তখন নিজেরই ঘামে সিক্ত হয়ে থরথর করে কাঁপছিলেন। মুলার কানাইয়ের কাঁধে হাত রেখে ভাঙা ভাঙা বাংলায় বললেন, তুমি কেবল নিজের জীবনই রক্ষা করনি বাবা, তুমি এই সমগ্র প্রতিষ্ঠানকে এক মহাপ্লাবন থেকে বাঁচিয়ে দিয়েছ। ইউ আর এ বর্ন জিনিয়াস। অক্ষয় এখন নিজের জালে নিজেই আবদ্ধ হয়ে গিয়েছিলেন। তার চক্রান্ত তারই বিনাশের কারণ হয়ে দাঁড়িয়েছিল। শেঠজি ধীর পদে অক্ষয়ের দিকে এগিয়ে গেলেন। শেঠ রামপ্রসাদের হাতটি একবার বাতাসে সঞ্চালিত হল এবং এক বজ্রকঠিন চপেটাঘাত অক্ষয় মেহতার গালে আছড়ে পড়ল। সেই শব্দের প্রতিধ্বনি যেন পুরো কারখানায় ছড়িয়ে পড়ল। অক্ষয় নিজের গাল ধরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। শেঠজির কণ্ঠস্বর তখন রোষে ফেটে পড়ল। তিনি তর্জনী তুলে অক্ষয়ের দিকে নির্দেশ করে বললেন, লজ্জা হওয়া উচিত তোমার অক্ষয়। একজন নিরপরাধ শিশুকে অপমান করার জন্য তুমি এতটাই নিচে নামলে যে তার প্রাণ বিপন্ন করতেও দ্বিধা করলে না। এটি অবহেলা ছিল না, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। অক্ষয় অনুনয় করার চেষ্টা করলেন, স্যার, আমার উদ্দেশ্য তেমনটি ছিল না, আমি তো কেবল। একদম চুপ। শেঠজির গর্জনে অক্ষয় মুখ হয়ে গেলেন। তোমার এই দামি ডিগ্রিগুলো আজ নিছক আবর্জনা অক্ষয়, কারণ তোমার কাছে সেই অমূল্য সম্পদটি নেই যা এই সাধারণ ছেলেটির কাছে আছে, বিবেক আর মানবতা। তুমি এই যন্ত্রগুলোকে কেবল মুনাফা অর্জনের মেশিন ভেবেছ, আর কানাই এদের নিজের স্বজন বলে মেনেছে। আজ এই যন্ত্রই তোমাকে তোমার প্রকৃত কুৎসিত রূপটি দেখিয়ে দিল। শেঠজি রক্ষীদের নির্দেশ দিলেন, সেই একই রক্ষী যারা একদা কানাইকে অপমান করে বের করে দিয়েছিল, আজ তারা অক্ষয়ের বাহু শক্ত করে ধরল এবং তাকে অপমানিত করে গেটের বাইরে নিয়ে যেতে লাগল। অক্ষয় চিৎকার করতে থাকলেন, নিজের যোগ্যতার দোহাই দিলেন, কিন্তু আজ তার আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। ভাগ্য তার চূড়ান্ত বিচার সম্পূর্ণ করেছিল। যাকে আবর্জনা ভেবে প্রত্যাখ্যান করা হয়েছিল সে আজ অমূল্য রত্ন হয়ে দ্যুতি ছড়াচ্ছিল, আর যে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী মনে করত সে আজ নিজের কুটিলতায় ধুলোয় মিশে গিয়েছে। অক্ষয়ের প্রস্থানের পর মিস্টার মুলার কানাইয়ের হাত ধরলেন এবং নিজের পকেট থেকে একটি সুদৃশ্য পেন বের করে তাকে উপহার দিলেন। এই কলমটি আমার পিতার ছিল, যিনি জার্মানির প্রখ্যাত ইঞ্জিনিয়ার ছিলেন। আজ থেকে এটি তোমার। তুমি সত্যিই এক স্বাভাবিক প্রতিভার অধিকারী। শেঠ রামপ্রসাদ কানাইয়ের স্কন্ধে হাত রাখলেন এবং ঘোষণা করলেন, আজ থেকে অক্ষয় মেহতার শূন্যস্থান অপূর্ণ থাকবে না। যদিও কানাইয়ের কাছে বর্তমানে কোনো প্রথাগত ডিগ্রি নেই, তবু আমি তাকে এই প্ল্যান্টের হেড অফ টেকনিক্যাল অপারেশনস হিসেবে নিযুক্ত করছি। তার অধীনে ডিগ্রিধারী কর্মীরা থাকবে, যারা তার কাজের বিবরণ লিখবে, কিন্তু সেই কাজের মস্তিষ্ক হবে কেবল কানাইয়ের। সমবেত জনতার করতালিতে হলঘরটি মুখরিত হয়ে উঠল। কানাইয়ের দুচোখ বেয়ে তখন আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছিল। সে শেঠজির পাদস্পর্শ করতে গেলে তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন।
কিছু প্রার্থনা করো কানাই, শেঠজি বললেন। আজ তুমি যা চাইবে আমি তাই পূরণ করব। কানাই অশ্রু মুছে অত্যন্ত বিনীতভাবে বলল, মালিক, আমার কোনো রাজকীয় পদের লালসা নেই, কেবল একটি মিনতি। আমার মতো হাজারো শিশু আছে যাদের আঙুলে অসীম দক্ষতা থাকলেও তারা পুঁথিগত ভাষা বুঝতে পারে না। আপনি কি এই কারখানার প্রাঙ্গণে একটি ছোট পাঠশালা গড়তে পারেন, যেখানে যান্ত্রিক বিদ্যা শেখানো হবে কিন্তু পাঠ মুখস্থ করানো হবে না, যেখানে আবর্জনা থেকে সৃষ্টিশীল কিছু গড়ার দীক্ষা দেওয়া হবে? শেঠজির চোখ সজল হয়ে উঠল। তিনি কানাইয়ের মস্তকে আশীর্বাদের হাত রেখে বললেন, কেবল পাঠশালা নয় বাবা, আমরা পুরো কানাই ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং গড়ে তুলব। 5টি বছর অতিক্রান্ত হওয়ার পর মহাভারত ইঞ্জিনিয়ারিংয়ের পাশেই এক সুবিশাল সৌধ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। তার সিংহদুয়ারে উজ্জ্বল অক্ষরে খোদাই করা ছিল কানাই ইনস্টিটিউট। ভেতরের এক পরিপাটি শ্রেণীকক্ষে কানাই দাঁড়িয়েছিল। পরনে আধুনিক পোশাক থাকলেও তার হাতে আজও সেই পুরনো জং ধরা রেঞ্জটি ধরা ছিল। তার সামনে আসীন ছিল শত শত নবীন শিক্ষার্থী, কেউ বিত্তবান, কেউ হয়তো অতি দরিদ্র, কিন্তু প্রত্যেকের চোখে সেই একই উজ্জ্বলতা ছিল যা একদা কানাইয়ের দুচোখে ঝিকমিক করত। কানাই স্মিত হেসে বললেন, বন্ধুরা, এই পৃথিবী হয়তো তোমাদের তুচ্ছ জ্ঞান করবে যদি তোমাদের কাছে কাগজে ডিগ্রি না থাকে, কিন্তু স্মরণ রেখো, একটি অতি সামান্য ক্ষুদ্র পেরেকও যদি সঠিক স্থানে স্থাপিত হয় তবে তা বিশালতম সমুদ্রগামী জাহাজকেও মরণডুবি থেকে রক্ষা করতে পারে। নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনতে শেখো, কারণ আবর্জনা বা কবাড়ি বলে আদতে কিছু হয় না, ওগুলো কেবল সেই সব মূল্যবান বস্তু যা এখনও তার যোগ্য স্থানটি খুঁজে পায়নি। বাইরে সেই বিশালাকায় জেনারেটরটি তার পূর্ণ শক্তিতে সচল ছিল, যেন কানাইয়ের দর্শনের সাথে তাল মিলিয়ে গর্জন করছিল। আস্তাকুর থেকে উঠে আসা সেই কিশোরটি এখন হাজারো স্বপ্নের সারথি হয়ে তাদের ডানা মেলতে শেখাচ্ছিল।